হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 2 রয়েছে, অর্থাৎ দ্য ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের যে অঙ্কের প্রশ্নপত্রটি রয়েছে তার সমাধান নিয়ে। এখানে দেখো, একের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে আমাদেরকে এই চিহ্নগুলোর মধ্যে, তিনটা চিহ্নের মধ্যে এখানে কোন চিহ্নগুলো বসবে সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো 5, আর এ পাশে রোমান হরফে লেখা আছে 4। তাহলে কোনটা বড়? নিশ্চয়ই 5 বড়। তাই বড় যেদিকে থাকে সেদিকে খোলা মুখটা রাখতে হয়। তাই আমরা এখানে কোন চিহ্নটা বসাবো? এই চিহ্নটা বসাই দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার দেখো, এখানে লেখা আছে রোমান হরফে, এখানে লেখা আছে 10 আর 9 19, আর এখানে লেখা আছে 10 10 আর 1, মানে হচ্ছে 20 আর 1 21। এদিকে লেখা আছে 21, এদিকে লেখা আছে কত? 19। তাহলে কোনটা বড়? 21 বড়। তাই আমরা এই চিহ্নটা, মানে যেদিকে খোলা মুখ থাকবে সেটা বড়, তাই আমরা এইভাবে চিহ্নটা কিন্তু বসিয়ে দেব। ঠিক আছে, এবারে আমরা দেখব 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো, 2 নম্বর অঙ্ক বলছে 82-র সবচেয়ে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যা লেখো। ঠিক আছে, 82-র কাছে 10-এর গুণিতক লিখতে হবে। তো 10-এর গুণিতক আমরা কিভাবে লিখি? 10-এর গুণিতক হচ্ছে 10 গুণ 1 সমান সমান 10, 10 গুণ 2 সমান সমান হচ্ছে 10 দুগুণে 20। ঠিক আছে, 10 গুণ 3 সমান সমান হচ্ছে 30, 10 গুণ 4, তোমাদের এটা বোঝানোর জন্য করছি, 40। ঠিক আছে, এরকম করতে করতে আমরা লিখতে পারবো 10 গুণ 5 সমান সমান 50, তারপরে 10 গুণ 6 সমান সমান আমরা কত লিখবো? 60। আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা লিখতে বলছে, তাই আমরা পূর্ণ সংখ্যা তৈরি করছি। 10 গুণ 7 সমান সমান 70, 10 গুণ 8 সমান সমান হচ্ছে 80, তারপরে 10 গুণ 9 সমান সমান 90। এবার দেখো, এই যে 10 20 30 40 50 60 70 80 90, এগুলো প্রত্যেকটা হচ্ছে 10-এর গুণিতক। আমাদেরকে বলা হয়েছে 82-র সবচেয়ে কাছে। দেখো, 82-র কাছে গুণিতক কত হবে? 80 আর 90 আছে 82 আশেপাশে। 82-র আশেপাশের গুণিতক হচ্ছে 80 আর 90। তার মধ্যে তাহলে কাছে কোনটা হবে? 90 নিশ্চয়ই না, 80 কাছে। ঠিক আছে, 80 থেকে 82 মাত্র 2 ঘর দূরে। তার জন্য আমরা বলতে পারবো যে 10-এর কাছের 82-র কাছে 10-এর গুণিতক হচ্ছে 80। এখানে লিখে দেবো, অতএব 82 এর সবচেয়ে কাছের 10-এর গুণিতক সমান সমান 80। অ্যান্সারটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝে গেছো। এবারে আমরা দেখব 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো, এখানে 3 নম্বর অঙ্ক বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। তো এক্স ও 9 এর যোগফল, একদম সহজ। এক্স আর 9 এর যোগফল করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? এক্স যোগ 9 এটা লিখে দিলেই হয়ে গেল। আমাদের শুধু মাঝখানে কি দিতে হবে? যোগ চিহ্নটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবার একের দাগের 4 নম্বর অঙ্কটা দেখবো। এখানে দেখো কি লেখা আছে, শূন্যস্থান পূরণ করো। সরল কোণ সমান সমান 2 গুণ ড্যাশ। ঠিক আছে, সরল কোণ মানে কি? সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হতে গেলে 180 ডিগ্রি, এখানে সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হতে গেলে আমার 2 এর সাথে কত গুণ করতে হবে? 2 এর সাথে 90 গুণ করলেই তো 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি লিখতে পারি, 90 ডিগ্রি লিখতে পারি। অথবা আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। তাহলে আমরা এখানে অথবা সমকোণ লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে 2 গুণ 90 মানে হচ্ছে সরল কোণ, অথবা 2 গুণ সমকোণ মানে হচ্ছে সরল কোণ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবারে দেখব আমরা একের দাগের 5 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো, 5 নম্বর অঙ্ক বলছে 2 সেমি 3 সেমি ও 4 সেমি দৈর্ঘ্যের বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা লেখো। তো দেখো, এই ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব কিনা। যে এই ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব, কেন সম্ভব? কারণ দেখো, আমরা জানি যে দুটা বাহুর যোগফল, ত্রিভুজের দুটা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। বড় হলেই ত্রিভুজ আঁকা সম্ভব, না হলে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। 5 কি 4-এর থেকে বড়, তার জন্য এটা ত্রিভুজ আঁকা সম্ভব, না হলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে লিখবো যে ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। কারণ এখানে কারণ হিসাবে আমরা লিখে দেব কি বলতো? কারণ হিসাবে আমরা লিখে দেব যে 2 যোগ 3 গ্রেটার দেন 4। ঠিক আছে, এটা লিখলেই আমাদের কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে, কারণ 2+3 > 4। তার মানে আমরা জানি যে ত্রিভুজ আঁকা তখনই সম্ভব যখন আমাদের দুটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। এখানে দুটা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে কি বড় আছে, এর জন্য ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, এবারে আমরা দেখব 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে। এবারে দেখো 2-এর দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর দাগের 1 নম্বরে বলা হয়েছে যে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো। ঠিক আছে, স্থানীয় মানে বিস্তার করতে হবে আমাদেরকে। এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে পাই, আমরা এটা লিখে দেব যে 8, 5, 3, 4, 9, 2, 3 কে স্থানীয় মানে বিস্তার করে পাই। দেখো কি পাচ্ছি, এই 8 লিখবো প্রথমে। 8-এর পরে দেখো কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6। তাই আমরা 8-এর পরে 6টা শূন্য দেবো, 2, 3, 4, 5, 6। তারপরে যোগ দিব, যোগের তারপরে কত আছে 5 লিখবো। 5-এর পরে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, তো 5টা শূন্য দিব, 2, 3, 4, 5। তারপরে যোগ দিব, তারপরে 3 আছে, 3 লিখবো। 3-এর পরে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 4টা শূন্য দিব, 1, 2, 3, 4। তারপরে কত আছে, 4 আছে। 4-এর পরে কটা সংখ্যা আছে, 1, 2, 3, তো আমরা এখানে 3টা শূন্য দেব। তারপরে দেখো এখানে 9 আছে, 9 লিখবো। তারপরে 9-এর পরে কটা সংখ্যা আছে, 2টা, তাই এখানে 2টা শূন্য দেব। এরপরে দেখো 2 আছে, 2 লিখবো। 2-এর পরে কটা সংখ্যা আছে, 1টা, তাই এখানে একটা শূন্য দেব। ঠিক আছে, তারপরে দেখো যে শুধু আছে 3। ঠিক আছে, 3-এর পরে যেহেতু আর সংখ্যা নেই, তাই আমরা 3-এর পরে আর শূন্য কিন্তু দেব না। ঠিক আছে, এটা গেল 2-এর দাগের 1 নম্বর অঙ্ক। এবার দেখো 2-এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে যে x টাকার 10% এবং y পয়সার 5%-এর যোগফল কত পয়সা। আমাদেরকে এখানে উত্তর চাওয়া হয়েছে পয়সাতে, এর জন্য কিন্তু আমাদের কি করতে হবে, দেখো এখানে যে x টাকা বলা হয়েছে সেই x টাকাকে পয়সা তৈরি করতে হবে। তো x টাকা সমান সমান কত পয়সা, x টাকা সমান সমান দেখো 1 টাকা মানে যদি 100 পয়সা হয়, তাহলে x টাকা সমান সমান কত হবে, x গুণ 100 পয়সা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে x টাকা মানে হচ্ছে x গুণ 100 পয়সা, মানে 100x পয়সা, 100x পয়সা। এবার বলছে 100x পয়সার 10%, তাহলে আমরা এখানে 100x পয়সার 10% সমান সমান কি, 100x গুণ 10% মানে কি 10/100। তো কাটাকাটি করব, এই 100 কেটে গেল, তাহলে কত হচ্ছে 10x পয়সা। এটা পেয়ে গেলাম। তাহলে আবার বুঝে নাও, x টাকা মানে হচ্ছে x গুণ 100 পয়সা, মানে 100x পয়সা। তো 100x পয়সার 10%, 100x পয়সার 10% মানে কি 100x, এটার 10% মানে 100 টাকায় 10 টাকা। তাহলে 100x টাকায় কত, তাহলে আমরা কাটাকাটি করে কত পাচ্ছি, 10x পয়সা। আর এখানে বলা হয়েছে y পয়সার 5%, এখানে লিখবো y পয়সার 5% সমান সমান কি, তাহলে y পয়সার 5%, মানে হচ্ছে 100-তে 5, তাহলে উপরে 5 নিচে 100। এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 5 অক্ষে 5, 5 কুড়ি হচ্ছে 100, তাহলে y/20 পয়সা। আমাদেরকে কি বলা হয়েছে, যোগফল কত, তাহলে আমরা যোগ করব। তাহলে লিখবো অতএব যোগফল কত হবে, এই যে 10x যোগ y/20, এটা লিখে দেব পয়সা। ঠিক আছে, তাহলে হয়ে গেল এই অঙ্কটা। এবারে আমরা দেখব যে 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 3-এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগের 1 নম্বর অঙ্কটি আছে সরল করো। এটাকে আমাদের সরল করতে হবে। তো প্রথমে আমরা যোগের কাজটুকু করব, তারপরে আমরা বিয়োগের কাজ করব। ঠিক আছে, তো 3 আর 5 এটা আমরা লসাগু করে নেব। 5 আর 3 লসাগু করলে 15 হয়, তোমার দেখাচ্ছি যাবে না, যেহেতু 1 দিয়ে দিতে হবে। 5, 3 গুণ করলে কত হচ্ছে, 1 গুণ 5 গুণ 3, 3 5 15, তাহলে লসাগু কত হচ্ছে 15, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 15 লিখলাম। এবার 5 দিয়ে কি করতে হবে, 15কে ভাগ করতে হবে। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 5 15, তাহলে 3-এর সাথে উপরে গুণ হবে 1, তাহলে 3 অক্ষে 3 যোগ হলো। আবার 3 দিয়ে 15কে ভাগ হবে, 3 5 15, তাহলে 5 হলো। 5-এর সাথে আবার 2 গুণ করতে হবে, 5 2 কত 10 লিখলাম। এখানে বিয়োগ 1/3, এটা কিন্তু লিখে রাখবো। এবার আমরা কি করব, 10 আর 3 যোগ করলে 13, আর নিচে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 1/3। এবার 15 আর 3 লসাগু করব। দেখো কত হচ্ছে, 15 আর 3 লসাগু করলে 3 দিয়ে দিতে পারবো, 3 5 15, আর 3 অক্ষে 3, তাহলে এখানেও কিন্তু লসাগু কত হচ্ছে 3 5 গুণ 1 সমান সমান 15 লসাগু হচ্ছে। তো এখানে আমরা 15 লিখলাম। এবার 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1-এর সাথে 13 গুণ করলে 13,
বিয়োগ 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, 5 5 অক্ষে 5-এর সাথে 1 গুণ হলে 5। তাহলে কত হচ্ছে বিয়োগ করে, যদি 13 থেকে আমরা 5 বিয়োগ করি তাহলে কত হয়, 13 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8/15। এটা কিন্তু সরলের অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা দেখব 3-এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3-এর দাগের 2 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যদি আসে যেখানে বলা হবে এত সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে, তো এর জন্য আমাদের কি করতে হবে, যে সংখ্যার দ্বারা বিভাজ্য হবে এই কথাটা বলা থাকবে সেই সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। তো প্রথমে আমরা লসাগু করব 20, 28, 32 এবং হচ্ছে 35, এই কটা সংখ্যার আমাদের কিন্তু লসাগু করতে হবে। তো প্রথমে আমরা কত দিয়ে দিব, 4 দিয়ে দিচ্ছি। 4 5 20, 4 7 28, আর 4 8 32, আর 4 দিয়ে 35কে ভাগ যায় না, তাই আমরা এখানে 35 লিখে রাখলাম। এবার দেখো কত দিয়ে দিব, 5 দিয়ে দিব। ঠিক আছে, 5 দিয়ে দিচ্ছি। 5 দিয়ে দিলে কত হচ্ছে, 5 অক্ষে 5, এখানে 7ই থাকবে, আর এখানে 8কে ভাগ যাবে না, আর এখানে 5 7 35। ঠিক আছে, আবার কত দিয়ে দিব, 7 দিয়ে দিব। তাহলে একই থাকবে, এখানে 7 অক্ষে 7, 8কে ভাগ যায় না, 8ই লেখা থাকবে, আর 7 দিয়ে 7কে ভাগ করলে 1। ঠিক আছে, লসাগু করার সময় মাথায় রাখবে যে কোনো দুটো সংখ্যা লসাগু গেলেই মানে ভাগ গেলেই হয় লসাগু করা যায়। ঠিক আছে, এই যে লসাগু করলাম এখানে দেখো 4 দিয়ে কিন্তু আমরা 35কে ভাগ করতে পারলাম না, তাও কিন্তু করলাম। কেন বলো তো, কারণ যে কোনো দুটো সংখ্যা গেলে কম করে দুটো সংখ্যা কিন্তু যেতেই হবে ভাগ, তাহলেই তুমি লসাগু করতে পারবে। অতএব নির্ণীয় লসাগু, এখানে লিখবো নির্ণীয় লসাগু সমান সমান কত হবে, 4 গুণ 5 গুণ 7। ঠিক আছে, এই একগুলো লেখার প্রয়োজন নেই, তারপরে 8 আছে, তাহলে গুণ করে দিলে কত হচ্ছে, দেখো 4 5 20, 20 সাথে 7 গুণ করলে হচ্ছে 140, আর 140-এর সাথে 8 গুণ করলে কত হচ্ছে, দেখো 140-এর সাথে 8 গুণ করলে হচ্ছে 0, 4 8 32, 2 হাতে 3, 8 অক্ষে 8, 9 10 11, মানে হচ্ছে 1120। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম কত, এটা রাফ। ঠিক আছে, 1120 পেলাম। তো এবার আমরা কি করবো বলতো, যেটা লসাগু পাবো সেই লসাগুটা দিয়ে আমরা যে সংখ্যা থেকে বিয়োগ করার কথা বলা হয়েছে সেটাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগ করবো, যে দেখবো ভাগ করলে কি হচ্ছে। এই 1120 দিয়ে আমরা কাকে ভাগ করব, 5834। এটাকে কত দিয়ে দেওয়া যাবে, 5 দিয়ে দেওয়া যাবে। 6 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 6000 হয়ে যাবে। 5 দিয়ে দিলে 0, 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 অক্ষে 5, 6, 5 অক্ষে 5, তাহলে হচ্ছে 5600 হলো। তাহলে এটা বিয়োগ করব 4 3 2, 234, আর দেখো ভাগ যায় না। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি এই যে 234 বেরালো, এই 234 যদি এই 5834 থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই ভাগটা মিলে যেত। আবারও বুঝে নাও, এই 234 যদি এখানে না থাকতো তাহলে কিন্তু ভাগটা মিলে যেত। এখানে যদি 5600 লেখা থাকতো, কথার কথা, এই 5834-এর বদলে যদি 5600 লেখা থাকতো তাহলে কিন্তু ভাগটা মিলে যেত। ঠিক আছে, এখানে 234 বেশি হয়ে গেছে, তাই না? এই সংখ্যার মধ্যে এই যে উপরের সংখ্যাটা এর মধ্যে 234 বেশি হয়ে গেছে, তার জন্য এটা ভাগশেষ থাকছে। এটা যদি না থাকতো তাহলে কিন্তু এই ভাগটা মিলে যেত, তাই কি না? তাই আমরা এখানে লিখতে পারবো যে এটা বিয়োগ করে দিলেই কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাগুলো 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। আর এখানে তোমাদের মনে হতে পারে যে 20, 28, 32, 35 দিয়ে তো ভাগ করলাম না, কিন্তু দেখো এইগুলো দিয়ে আমরা ভাগ করিনি ঠিকই, কিন্তু এগুলোর প্রতিনিধি তো এই যে 1120, কারণ এর লসাগু, এই সংখ্যাগুলোর লসাগু মানে 1120, 1120 তো এগুলোর প্রতিনিধি, তাই না? এটা দিয়ে আমরা ভাগ করে যাচাই করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো যে এই সংখ্যাটা থেকে 234 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে লিখব অতএব 5834 থেকে এই যে 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, কত সংখ্যা আছে, 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবারে আমরা দেখব 3-এর দাগে 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3-এর দাগে 3 নম্বর অঙ্কটি বলছে যে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করো।
ঠিক আছে, খুবই সহজ। আমরা কি করতে বলা হয়েছে যে কতজন শ্রমিক লাগবে, তাহলে কতজন শ্রমিক লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাই আমরা কিন্তু ডান পাশে সেটাকে রাখবো, আর বাম পাশে কাকে রাখবো, তোমার হচ্ছে দিনকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে বাম পাশে 35 দিনে, ঠিক আছে, পার বাধাতে 35 দিনে পার বাধাতে শ্রমিক লাগে কতজন, বলা হয়েছে 40 জন। তাহলে এখানে লিখবো 40 জন। আমাদের উত্তর কি বের করতে হবে, কতজন শ্রমিক লাগে। তো সেই যেটা আমাদেরকে উত্তর চাবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, যেটা আমাদের উত্তর চাইবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। তাই আমরা লিখলাম 35 দিনে পার বাধাতে শ্রমিক লাগে 40 জন। আমি যদি একদিনের মধ্যে পারটা বাঁধাতে যাই তাহলে কিন্তু আমার শ্রমিক বেশি লাগবে, পার বাঁধাতে শ্রমিক লাগবে কি বেশি। তাই আমরা কি করবো, এই 40-এর সাথে 35 গুণ করে দেবো, 40 ইন্টু 35 জন, এতজন কিন্তু লাগবে যদি একদিনের মধ্যে বাঁধাতে যাও। আবার যদি তুমি চাও যে না আমি 28 দিনের মধ্যে বাঁধাতে হবে, তো 28 দিনের মধ্যে বাঁধাতে গেলে কতজন শ্রমিক লাগবে, 28 দিনের মধ্যে বাঁধাতে গেলে শ্রমিকটা কি লাগবে, একটু কম লাগবে, একদিনে যতটা লেগেছে তার থেকে একটু কম লাগবে। তাই আমরা 40 গুণ 35 এটাকে আমরা কিন্তু 28 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। 28 দিয়ে ভাগ করতে গেলে কত কাটবো, 7 দিয়ে। দেখো 7 দিয়ে 4 7টা 28, 7 দিয়ে কাটলে 5 7টা 35, আবার 4 দিয়ে 4 অক্ষে 4, 4 10-এ 40, তাহলে 5 10-এ কত হচ্ছে 50। তাহলে এখানে উত্তর পেয়ে গেলাম 50 জন। তাহলে আমরা এখানে কিন্তু অ্যান্সার লিখে দিব যে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে, 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে। ঠিক আছে, এবারে আমরা দেখবো 3-এর দাগের 4 নম্বর অঙ্ক। আর প্রিয় ভিউয়ার্স, তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবারে আমরা দেখবো 3-এর দাগের 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3-এর দাগের 4 নম্বরে বলা হয়েছে ভগ্নাংশ দুটি ছবির সাহায্যে দেখাও। এখানে 3-এর দাগের 1 নম্বর 1/5, 5 মানে হচ্ছে 5-এর মধ্যে 1, আর 2 নম্বরে আছে 3/8 মানে 8-এর মধ্যে 3। এই ছবিগুলো আমরা কিন্তু স্কেলের সাহায্যে আঁকাবো, তাহলে কি হবে, এই ছবিগুলো সুন্দর হবে। ঠিক আছে, আর মাপ মতো হবে। তো এটাকে আমরা ছবি স্কেলের সাহায্যে আঁকাচ্ছি। দেখো প্রথমে আমরা 5-এর মধ্যে 1, তো আমরা এখানে স্কেল দিয়ে দাগ দেবো যাতে 5টা খোপ হয়। ঠিক আছে, আর প্রত্যেকটা খোপ সমান মাপের করার জন্য আমরা কি করবো বলতো, 1 সেমি করে নিব। তাহলে এখানে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, আর এই যে 5 সেমি পর্যন্ত নিলাম। তাহলে 5টা খোপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটা খোপ, 2টা খোপ, 3টা খোপ, 4টা খোপ, 5টা খোপ কিন্তু তৈরি করার জন্য আমি 5 সেমি মতো নিয়ে নিলাম। ঠিক আছে, একই রকম ভাবে আমরা নিচের দিকে একটু নিয়ে নিব 5 সেমি। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে 5টা ভাগে ভাগ করতে পারবো, যেহেতু আমাদের 5-এর মধ্যে 1 বলেছে ওর জন্য কিন্তু। ঠিক আছে, মোটামুটি যাতে সমান হয়, সুন্দর হয়, এর জন্য আমরা এভাবে নিচ্ছি। এমনি হাত দিয়ে নিলেও অসুবিধা নেই, এটা এভাবে নিলে পরে কিন্তু সমান হবে আর সুন্দর হবে। এখানে আমি দাগ দিয়ে দিলাম, এদিকেও আমি দাগ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা 5 ভাগে ভাগ করে নেব। 5 ভাগে ভাগ করার জন্য যে এখানে আমরা প্রথমে সেমি সেমি করে নিয়েছিলাম, তাহলে এখানে চিহ্ন করে দাও, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে, এবার এখানে দাগ দিয়ে দাও। তাহলে আমরা এখানে 5টা ভাগ তৈরি করলাম। ঠিক আছে, এবার 5টা ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে আমাদের কি করতে হবে, তো 5-এর মধ্যে 1। তো আমরা একটাকে কি করে দেবো বলো তো, কালারিং করে দেবো। এই যে কালারিং করে দিচ্ছি, আমাদের চিত্র কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমাদের কি বলা হয়েছিল যে 5-এর মধ্যে 1, তো এই 5-এর মধ্যে 1 এটা আমরা কালারিং করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল 1/5। তাহলে এবার 2 নম্বর ছবিটা আমরা আঁকাবো একই রকম ভাবে, এখানেও সেই একই রকম ভাবে আমাদের করতে হবে 3/8। এটাকে আমরা যদি ছবিটা আঁকাই, আমাদের 8টা খোপ তৈরি করবো, তার মধ্যে 3টা খোপ রং করে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমি করছি, এখানে 8টা খোপ যাতে তৈরি হয় সেরকম 8 সেমি পর্যন্ত যাব। এখান থেকে যে 8 সেমি পর্যন্ত আসলাম। ঠিক আছে, 8 সেমি পর্যন্ত আসলাম, আর প্রত্যেকটা খোপে এখানে 1 সেমি পর একটু করে দাগ দিয়ে রাখি, তাহলে আবার স্কেল বসানোর প্রয়োজন হবে না। ঠিক আছে, 4 5 6 7 হয়ে গেল। এবার দেখো নিচ দিয়েও আমরা 8 সেমি পর্যন্ত আঁকাবো, মোটামুটি করে দিলেই হবে। এবার এটাকে জয়েন করে দিচ্ছি, এখানেও জয়েন করে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা খোপ এভাবে তোমরা জয়েন করে দেবে। তোমরা কিন্তু হাত দিয়েও আঁকাতে পারবে, আমি স্কেল দিয়ে দিলে এটা সুন্দর হবে, সমান হবে, ওর জন্য স্কেল দিয়ে দিচ্ছি। একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, প্রিয় ভিউয়ার্স তোমরা একটু মানিয়ে নেবে বিষয়টা। এবার দেখো 3টা খোপ আমাদের রং করতে হবে, 3টা খোপ আমরা রং করবো এভাবে। ঠিক আছে,
দেখো 3টা খোপ কিন্তু রং হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো এই যে 8টা খোপ ছিল, 1 2 3 4 5 6 7 8, 8-এর মধ্যে কি 3, তাহলে 8-এর মধ্যে 3টা খোপ আমাদের রং আর 8টা খোপ আছে মোট। ঠিক আছে, তাহলে আমরা ভগ্নাংশ দুটি ছবির সাহায্যে প্রকাশ করলাম। তো প্রিয় ভিউয়ার্স, এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর মাথায় রেখো, আমাদের এই চ্যানেলে চাকরির পরীক্ষার উপযোগী বিভিন্ন ধরনের অঙ্কের ক্লাসগুলো কিন্তু করানো হয়। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কিন্তু কাজে আসবে। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।